गुड इवनिंग नाउ फ्रेंड्स, আমি অমিত বিশ্বাস 2002 ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ, এখন সিনিয়র ডেপুটি সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অ্যাকচুয়ালি কি আমি যেটা বারবার প্রত্যেকবার বলে আসছি যে 30 বছর বয়সে ডব্লিউবিসিএস পেয়ে লাভ নেই। যারা গ্রাজুয়েশনের লাস্ট ইয়ারে আছো তারা তখন থেকে পড়াশোনার জন্য শুরু করো, যেটা আমিও করেছিলাম এবং আমি গ্রাজুয়েশনের পরের বছর পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলাম। ডব্লিউবিসিএস পাওয়ার জন্য 3 বছর পড়ার দরকার নেই, 5 বছর পড়ার দরকার নেই। যদি আপনি নিজের থেকে ঠিক করেন আমি 5 বছর লাগাবো ডব্লিউবিসিএস পাওয়ার জন্য, তাহলে আপনাকে তাই করতে হবে। আপনি যদি কোনো 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 ইয়েতে যান, মানে যে সমস্ত 1 লাখ টাকা 1.5 লাখ টাকা বা 50 টাকা নেওয়া কোনো ইনস্টিটিউটে যান, তারা আপনাকে শেখাবে হচ্ছে প্রচুর জিনিস পড়তে হবে। আমরা অনেক জিনিস পড়াই, আমরা অনেক ভালো করে পড়াই, সেটা আপনাকে দেখাতে গিয়ে আপনাকে যা চাপিয়ে দেবে সেটা আপনার মনে রাখাও সম্ভব নয়। আর আপনাকে মেমোরাইজ করার যে সায়েন্টিফিক পদ্ধতি আছে সেটাও আপনি করবেন না। আমার ভিডিও আছে, আগে দেখে নেবেন মেমোরাইজ কীভাবে করতে হয়। দরকার হলে পরে আমি আবার পরে ভিডিও করে দেখাবো কী করে কোনো কিছু মেমোরাইজ করতে হয়। ডব্লিউবিসিএস পাওয়া এবং আইএএস পাওয়া কিন্তু বাদ দেওয়ার জিনিস, পৃথিবীর সমস্ত কিছু এর মধ্যে ঢোকানো আছে। আপনি কোনটা বাদ দেবো না ইম্পর্টেন্ট। এই ধরুন কনস্টিটিউশনের প্রথম 2 পাতা নিলে কমসে কম 50টা কোশ্চেন হতে পারে। তাহলে 50টা কোশ্চেন না হয়ে কেন একই কোশ্চেন মানে বিভিন্ন জায়গায় রিপিট হয়ে হয়ে আসছে? তো আজকে এই পর্যন্ত বললাম। আমি মানে মোটামুটি মানে আর একটা কথা এখানে বলে রাখি যে আমি স্কুল সার্ভিস কমিশনের সেক্রেটারির কাজ করেছি মানে 4 বছর। তো আমি জানি কোশ্চেন ব্যাংক থাকে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন পরীক্ষায়, যে সমস্ত পরীক্ষায় যদি কোনো নতুন কোশ্চেন পাওয়া যায় সেগুলোকে কোশ্চেন ব্যাংকে ইনক্লুড করা হয় এবং ইউপিএসসিতে যা হয় সেগুলো ইনক্লুড করা হয়। কেউ নতুন করে কোশ্চেন বানিয়ে তৈরি করে ইয়ে করে না। এবার সেই কোশ্চেন ব্যাংক দিয়ে কোনো প্রফেসরকে দিয়ে কোশ্চেন বানানো হয়, 5-10 জন প্রফেসরকে দিয়ে কোশ্চেন বানানো হয়। সেই 5-10টা খামে বন্ধ করা প্রশ্নের মধ্যে যে লটারির মতন যে কোনো একটি তুলে নিয়ে সেটাকে প্রাইমারি বানানো হয়, আর একটা তুলে নিয়ে সেকেন্ডারি বানানো হয়। যদি প্রথমটা কোনোভাবে লিক হয়ে যায় বা মিস হয়ে যায় তাহলে সেকেন্ডটাকে ইউজ করার জন্য। দিস ইজ দ্য পদ্ধতি। আর কোনো কারণেই আপনারা কঠিন জিনিস পড়বেন না। আর 100টার মধ্যে আপনাকে 100 পেতে হবে না, আপনাকে 60 পেতে হবে। অর্থাৎ যে 10% জিনিস যদি কোনো প্রফেসর এক্সট্রা দিয়ে ফেলেন তাহলে সেটাতে আপনার কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি কিন্তু 90% কভারেজ করেই যাচ্ছেন। অতএব কঠিন কোনো জিনিস পড়বেন না, প্রথম কথা। বাদ বাকি ফলো করতে থাকুন। 1 নম্বর, in which of the following act the provision was made for the establishment of Supreme Court at Calcutta? তাহলে কলকাতায় সুপ্রিম কোর্ট হয়েছিল, এখানে একটা প্রশ্ন। তো কলকাতায় সুপ্রিম কোর্ট হয়েছিল এটা আমাদের জানার কথা। তাহলে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট কোথায় প্রথম হয়? কোথায়? কলকাতায়। একটা প্রশ্ন হতে পারে। কত সালে হয় সেটা একটা প্রশ্ন হতে পারে। কোন আইনে হয় সেটা একটা প্রশ্ন হতে পারে। তাহলে এই যে জিনিসটা আমরা জানো, এখান থেকে আমরা যে কোনো জিনিসটাকে যদি আমরা একটু থটফুলি ওই জিনিসটাকে পড়ার চেষ্টা করি, সেটা হচ্ছে এই রেগুলেটিং অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট 1973 অনুযায়ী কলকাতায় সুপ্রিম কোর্ট তৈরি হয়। সেকেন্ড কোশ্চেন কি? এতদিন আমরা এর মাঝখানে বলে রাখি, এর মধ্যে কিন্তু আমরা অলরেডি 6টা লেকচার ভিডিও দেওয়া আছে। হয় ইন্ডিয়ান পলিটির, আমারই চ্যানেলের ইন্ডিয়ান পলিটির প্লেলিস্টে পেয়ে যাবেন। প্লেলিস্ট আছে আমার কয়েকটা, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমিক্স, ইন্ডিয়ান হিস্ট্রি প্লেলিস্ট আছে। সেই ইন্ডিয়ান পলিটির প্লেলিস্টে পুরনো ভিডিওগুলো পেয়ে যাবেন। অথবা যদি সেখানে না দেওয়া থাকে, এমনি অল ভিডিওতে দেখে সেখান থেকেও কনস্টিটিউশনের যে প্রথম 6টা ক্লাস আছে 6টা ক্লাস দেখবেন। আমরা প্রায় শেষ করে ফেলেছি। কনস্টিটিউশন তৈরি হওয়ার ব্যাকগ্রাউন্ড, তৈরি হওয়ার সময়, তারপরের ইতিহাস এবং সিটিজেনশিপ, তারপরে আরও যেসব প্রভিশন আছে ফান্ডামেন্টাল রাইটের পুরো প্রায় শেষ করে ফেলেছি। তো এই মুহূর্তে আমাদের এই যে পর্যন্ত পড়েছি তার কিছু মানে দরকার। এবং আমি আবারও বলছি,
যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে সেগুলোই পড়ে যাবেন। 90% ওখান থেকে 100% কমন থাকবে, 10% নতুন প্রোডাক্ট আসতে পারে, সেটা নিয়ে একদম চিন্তা নেই। 60% হচ্ছে পাস মার্কস, কি এটা 100% শিওর। তাতে 60% আমার দরকার। আর ওই 10% করতে গিয়ে আপনার মাথা নষ্ট করে অন্যকে টাকা দিয়ে করবে না। সেলফ স্টাডি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে WBCS পাওয়া যায় না বা চাকরি পাওয়া যায় না। সেলফ স্টাডিটা হচ্ছে সবার আগে দরকার। বাই হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্ট। আর আরেকটা কথা এখানে বলে রাখি, যদি কারোর এই PDF দরকার হয়, এই আমার চ্যানেলের নিচে কমেন্টসে লিখবেন PDF দরকার, ফোন নাম্বার দিয়ে আর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন, আমি PDF পাঠিয়ে দেবো। সাবস্ক্রাইব, প্রথমে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পরে নিচে লিখে দেবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, PDF চাই বলে আমি PDF হোয়াটসঅ্যাপ করে দেবো। In which of the following act was the federal court in India created? একটা জিনিস বলি, এই কলকাতায় সুপ্রিম কোর্ট হয়েছিল। এবার এর পরবর্তীকালে যখন কলকাতা থেকে মানে শিফট হয়ে চলে যায়, মানে রাজধানী শিফট হয়ে চলে যায়, সেখানে তখন যে কোর্ট, তখন ফেডারেল গভর্নমেন্ট যেমন হয় না, আমাদের স্ট্রাকচারটা একটু 1935 অ্যাক্টে, তার আগে ফেডারেল 1919 সালের মানে ইন্ডিয়া, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919 থেকেই কিন্তু ফেডারেল স্ট্রাকচার, মানে আমাদের রাজ্য ছিল, তাই সেখানে ভোট হতো। সেই ভোট দেওয়ার পদ্ধতিতে বিভিন্নভাবে বিভিন্ন রাজ্য তাদের অ্যাসেম্বলি হতো এবং সব বাইক্যামেরাল ছিল, দ্বিকক্ষ বিশিষ্ট অ্যাসেম্বলি ছিল এবং সেখানে মানে হতো, গভর্নমেন্ট তৈরি হতো, সমস্ত কিছুই হতো। অর্থাৎ একটা ফেডারেল স্ট্রাকচার ছিলই তখন ভারতবর্ষে। আর ফেডারেল ব্যাংক বলতে সুপ্রিম কোর্ট আর ফেডারেল ব্যাংকের মধ্যে কোনো পার্থক্য নেই, একই জিনিস। সমস্ত ফেডারেশনের উপরে যে ব্যাংক সেটাই হচ্ছে ফেডারেল ব্যাংক। সেটা নাম দেওয়া হয়, এই নামটাই শুধু চেঞ্জ হয়েছে। সেটা কখন হয়েছে? গভর্নমেন্ট অ্যাক্ট 1935 অনুযায়ী, সম্ভবত 1937 হয়েছে। Which of the following act set up hierarchy system at the central level? দেখুন, Act UPSC 2008, UPSC 2014। তাহলে কি এরা পাগল আছে নাকি আপনাকে পাগল বানাচ্ছে, যারা অনেক জানি বলে আপনার কাছ থেকে পয়সা লুটে নিচ্ছে? ইম্পর্টেন্ট জিনিস ছাড়া কোনো কিছু পড়বেন না। আমি আবারও বলছি, 5% তো আনইম্পর্টেন্ট জিনিস আছে না। আর আপনি এই সমস্ত রাজ্যের এবং ইউপিএসসির কোশ্চেন ঘেটে এগুলোকে বানানো হয়েছে এবং এখান থেকে আপনি 90% কমন পাবেন, আপনার লাগবে 30%। প্রিলিমিনারি আপনি 100% পাস করবেন যদি আমার দেওয়া যে সমস্ত সাবজেক্টের মানে MCQ শুধু সবাই যদি আয়ত্ত করতে পারে, তাহলে সে প্রিলিম পাস করবে, ইট ইজ গ্যারান্টেড। তো এটা যেটা বললাম সেটা ফলোইং অ্যাক্ট, হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্ট বলতে যেটা বোঝায় সেটা একই কথা। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935, সেই একই জিনিস। in act of 2009 was associated with the act of 1909 সালের যে আইন, সেটা কিসের সঙ্গে মানে কিসের ব্যাপারে ছিল? সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ সেপারেট ইলেক্টোরেট সে ব্যবস্থা করা হয়েছিল। সেটা কি? সেটা হচ্ছে মানে মুসলিম এবং হিন্দুদের আলাদা আলাদা ইলেক্টোরেট হবে, সেটা তৈরি হয়েছিল। এটা কি? হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্ট ইন্ট্রোডিউসড দ্য প্রিন্সিপাল অফ কনস্টিটিউশন আন্ডার অটোক্রেসি? প্রিন্সিপাল অফ আন্ডার অটোক্রেসি, অটোক্রেসি থাকলেও কনস্টিটিউশন একটা থাকবে। সেটা কোন অ্যাক্টের মাধ্যমে হয়েছিল, মানে কোন অ্যাক্টের মাধ্যমে হয়েছিল? সেটা হচ্ছে সি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। দেখবেন গভর্নমেন্ট, এটা কিন্তু আমরা মানে প্রথম দিকে যাচ্ছি আর যে কিভাবে আমাদের কনস্টিটিউশন তৈরি হয়েছিল তার ফ্রেমওয়ার্কের দিকে আলোচনা হচ্ছে। এরপরে কিন্তু আরো পরপর যে বিষয়গুলো বললাম, মানে রাজ্য গঠন,
তারপরে ড্রাফট কমিটি, তারপরে ইয়ে করা, তারপরে রাজ্যের পুনর্বিন্যাস, তারপরে হচ্ছে সিটিজেনশিপ, তারপরে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, এসব আমাদের কিন্তু ভিডিও আছে, সেগুলো দেখে নিন। সেগুলোর সঙ্গে এটা সাপোর্টিভ, সেই সাপোর্টিভ হিসাবে আপনাদেরকে এই মাত্র এইগুলোই মনে রাখবেন। আপনার 90% মনে আসবে, আপনার 60% দরকার, এটাই বারবার বলছি। 11 নাম্বারটা কি আছে? 11টা হচ্ছে দ্য ইন্ডিয়ান লেজিসলেচার ওয়াজ মেড বাইক্যামেরাল বাই দ্য ফার্স্ট টাইম বাই। বাইক্যামেরাল মানে দ্বিকক্ষ বিশিষ্ট, ইন্ডিয়ান মানে লেজিসলেচার, মানে লেজিসলেচার হচ্ছে রাজ্যসভা, মানে ইয়ে মানে আইনসভা। আইনসভা মানে কি? একটা রাজ্যের আইনসভা। কোন আইনে তৈরি, কোন আইনে ইয়ে হয়েছিল, কোন আইনে করা হয়েছিল সেটা বলা হচ্ছে। সেটা হচ্ছে আমি আগেই বললাম 1919। দেখবেন এর আগে এই সেম কোশ্চেন একটা আমরা সেম ধরনের কোশ্চেন আমরা আগে আলোচনা করেছি। অর্থাৎ 1919 সালের এই যে এই অ্যাক্ট সম্বন্ধে যে ধরনের যতগুলো কোশ্চেন আছে বিভিন্ন ইয়ের বইয়ে, এমসিকিউ এর বইয়ে, সেগুলো বের করে নিয়ে আপনি নিজেও পড়ে নিতে পারেন। আর আমার কষ্ট করে বের করে তৈরি করে আনা এই এটা ইম্পর্টেন্ট, সেটাও আপনি দেখতে পারেন। যেটা আপনার সব পছন্দ সেটা আপনি করবেন। বারোটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্ট ইন্ট্রোডিউস দ্য বাইক্যামেরাল লেজিসলেচার অ্যাট দ্য সেন্টার। তো এই যে দেখুন বাইক্যামেরাল লেজিসলেচার হচ্ছে, লেজিসলেচার বিষয়টাই হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, বিষয়টাই হচ্ছে আমাদের প্রথম দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকলেও এখন কিন্তু মাত্র 5টা রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট লেজিসলেচার বিধানসভা আছে। বাকি সব রাজ্য এক কক্ষ বিশিষ্ট হয়ে গেছে, যেহেতু খরচা টর্চার এসব ব্যাপার আছে। কিন্তু ইয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এখনো দুকক্ষ বিশিষ্ট, রাজ্যসভা, লোকসভা এবং আর যদি বলা হয় সেন্ট্রাল গভর্নমেন্ট কি নিয়ে গঠিত, পার্লামেন্ট, সেন্ট্রাল পার্লামেন্ট কি সংসদ কি নিয়ে গঠিত, রাজ্যসভা, লোকসভা এবং প্রেসিডেন্ট। এটা কিন্তু অ্যান্সারের মধ্যে যদি থাকে রাজ্যসভা, লোকসভা, প্রেসিডেন্ট, আর শুধু রাজ্যসভা, লোকসভা যদি থাকে তাহলে রাজ্যসভা, লোকসভা, প্রেসিডেন্ট তিনটে হবে। এটার উত্তর কিন্তু রাজ্যসভা, লোকসভা এবং প্রেসিডেন্ট নিয়ে হবে। সেন্ট্রাল লোকসভা কিভাবে গঠিত যেটা হবে। আর যদি প্রেসিডেন্টের অপশন না দেওয়া না থাকে কোথাও, তাহলে রাজ্যসভা, লোকসভা, তখন সেটাতে মানতে হবে। অতএব প্রথমটা হচ্ছে আপনাকে অ্যাপ্রোপ্রিয়েটটা বলতে হবে, কাছাকাছি মানে কাছাকাছিটা বলতে হবে। বললাম যদি না থাকে তাহলে ওটা, আর যদি তিনটেই যদি থাকে মানে প্রেসিডেন্ট, রাজ্যসভা, লোকসভা তিনটে যদি থাকে সেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। আর যদি সেই ইয়ের কি বলছে আমাদের প্রেসিডেন্টের কথাই উল্লেখ থাকলো না, তখন আপনি রাজ্যসভা, লোকসভা দ্বিকক্ষ বিশিষ্ট বলে দেবেন, ব্যাস হয়ে গেল। The power of the president issued ordinance is relic of, মানে যে প্রেসিডেন্ট যে মানে অর্ডিন্যান্স ইস্যু করতে পারে, আমাদের অর্ডিন্যান্স গভর্নমেন্ট যখন থাকে না, মানে গভর্নমেন্টের যখন সেশন চলে না, তখন যদি কোনো হঠাৎ করে এমার্জেন্সি হয় তখন তো অর্ডিন্যান্স লাগে। ক্যাবিনেটে বৈঠক করে অর্ডিন্যান্স তৈরি হয় এবং সেটা সই করেন হচ্ছে গভর্নমেন্ট। তো সেই ব্যবস্থা বানানো আমাদের ব্রিটিশ গভর্নমেন্ট স্বাধীনতার আগেও বানানো ছিল, সেটা আমরা আগে বানিয়েছিল। সেটা কোন অ্যাক্টের দ্বারা হয়েছিল? এই যে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তার মানে ধরুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নিয়ে কত কিছু কোশ্চেন আসছে, তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের নিয়ে যত কোশ্চেন আসছে যেখানে পাবেন সেই কোশ্চেনটাকে মানে মনে রাখার চেষ্টা করবেন। খুব একটা কঠিন বিষয় নয় এটা। The distribution of power between center and state as in the Constitution of India based on সেই একই ব্যাপার 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। বোঝাতে পারলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কিভাবে, কেন, মানে আমাদের সমস্ত কিছুই কিন্তু ভিত্তি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের। The provision of establishment of All India Federal was included in the, অল ইন্ডিয়া যে একটা ফেডারেল গভর্নমেন্ট হবে সেটা ইনক্লুডেড, এই প্রভিশনটা এই ইয়েটা কোথায় যুক্ত হয়েছিল, অল ইন্ডিয়া ফেডারেল কোথায় যুক্ত হয়েছিল, সেটা হচ্ছে 1935। দেখুন 1935 ইন্ডিয়া মানে 70% ওখান থেকে নেওয়া, এবং কত ইম্পর্টেন্ট এটা।
আপনাকে মনে রাখার জন্য। তো কত রকম ভাবে কোশ্চেন আসছে না এই 1935 অ্যাক্টে যা যা রকমের কোশ্চেন আসবে, আপনি ওই একটা তো আর এখন কোথায় গিয়ে পড়ে নিয়ে মুখস্থ করতে পারবেন না। তবে যেখানে যেখানে যা যা কোশ্চেন আছে সেগুলো আপনি আলাদা নিজে কষ্ট করে পড়তে পারেন, আর আমারও আর আমি সব এক জায়গায় করে এমনিতেই করে দিয়েছি। In which one of the following act provided for the federal polity in India? তাহলে ইন্ডিয়াতে ফেডারেল পলিটি কোন আইনের মাধ্যমে হয় দেখবেন, সেই একই জিনিস হবে 35, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 35। ফেডারেল মানে হচ্ছে কি কি, রাজ্য সরকার থাকবে, বিভিন্ন রাজ্য নিয়ে রাজ্যের প্রতিনিধিদের মাধ্যমে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি হবে, সেটাকে বলে ফেডারেল স্ট্রাকচার। অর্থাৎ রাজ্যেও সরকার থাকবে আর রাজ্যের আবারও প্রতিনিধি থাকবে সেন্ট্রাল গভর্নমেন্ট বানানোর জন্য, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি হবে। অর্থাৎ আমাদের গভর্নমেন্টটা ফেডারেল এবং ইউনিটারি দুরকম বলা যায়। এই ফেডারেল অ্যান্ড ইউনিটারি নিয়ে একটা পুরো ভিডিও হবে এবং হতেই হবে। তাই ফেডারেল কি গভর্নমেন্ট কি ইউনিটারি, আমাদের গভর্নমেন্টটা আমরা ফেডারেল না ইউনিটারি সেটা নিয়ে একটা পুরো মানে ক্লাসই হবে, সেটা খুব তাড়াতাড়ি হবে। আপনারা পেয়ে সেই সম্বন্ধে তখন আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। In which of the federation established under the Act of 1935 residency power were given to the, এটা রেসিডুয়ারি পাওয়ার। রেসিডুয়ারি পাওয়ার আমাদের এখনো আছে, একটা সেন্ট্রাল লিস্ট, একটা স্টেট লিস্ট, একটা কনকারেন্ট লিস্ট, একটা সেন্ট্রাল লিস্ট, একটা স্টেট লিস্ট, এই আর রেসিডুয়ারি এই 4 রকমের আছে। তো রেসিডুয়ারি মানে যা যেটা মানে সেন্ট্রাল লিস্টের মধ্যেও নেই, কনকারেন্ট লিস্টের মধ্যেও নেই, মানে সংযুক্ত লিস্টের মধ্যেও নেই, এবং যারা যেটা স্টেট লিস্টের মধ্যেও নেই। এমন কোনো বিষয় তো আসতে পারে হঠাৎ করে যে সেই ব্যাপারে আইন তৈরি করতে হবে, সেটার ধারণা কোথা থেকে মানে কোথা থেকে এলো সেটাও দেখবেন। সেই মানে এটা হচ্ছে রেসিডুয়ারি পাওয়ার ওয়ার গিভেন টু দা গভর্নর জেনারেল। তখনকার গভর্নর জেনারেলকে দেওয়া হয়েছিল। তখনকার গভর্নর জেনারেল মানে এখনকার প্রেসিডেন্ট বলা যেতে পারে। এই গভর্নর জেনারেল হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্টের পার্লামেন্টে পাস হলে তবেই সেটা কার্যকরী হতো। Which of the following is the not in important and permanent constituent in the constitutional history of India as adopted in the Government of India 1935? এই 1935 অ্যাক্টে এর মধ্যে কোনটা নেই, সব মানে এর মধ্যে কোন জিনিসটা নেই সেটা হচ্ছে দেখুন, রিটেন কনস্টিটিউশন ফর কান্ট্রি। আমাদের কি কনস্টিটিউশন ছিল না? কনস্টিটিউশন তো 1947 সাল থেকে 49 সালের 26 নভেম্বরে গিয়ে হলো, অ্যাডপ্ট হলো, আর কার্যকরী হলো 50 সালের 26 জানুয়ারি। ছিল না প্রথমটা, একটা উত্তর। বাকিগুলো মনে রাখতে হবে এই কারণের জন্য, এই জিনিসগুলো ছিল এর মধ্যে, এই মানে এই যে এই জিনিসটা, বাকি 3টে জিনিস রিলেভেন্ট। অর্থাৎ এটা ছিল না, এটা ছিল। অর্থাৎ ছিল নাগুলো যেমন মনে রাখতে হবে, ছিলগুলোও মনে রাখতে হবে, তাহলেই এটাকেই কম পড়া বলে। তা না হলে আপনি বুঝতেই পারবেন না, ঘেটে ঘুরতে অন্য জায়গায় কি। 19 নম্বর দেখুন, the federation established under the Act of 1935 residuary power are given to the, এটা প্রভিশন, এটা হচ্ছে যে গভর্নর জেনারেলকে দেওয়া হয়েছিল। গভর্নর জেনারেলকে দেওয়া আর প্রেসিডেন্টকে দেওয়া একই ব্যাপার। আগে গভর্নর জেনারেল বলা হতো, এখন প্রেসিডেন্ট, অর্থাৎ ক্যাবিনেটে যেটা পাস হয় সেটাই গভর্নর জেনারেল সই করেন। অর্থাৎ যখন রেসিডুয়ারি মানে যেগুলো সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, এই 3টে লিস্টের মধ্যে নেই, আমরা যখন কিসে কোন ব্যাপারে কি আইন বানাতে পারে সেটা পড়বো, তখন আমরা বুঝতে পারবো যে 3টে লিস্ট আছে, সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট। কিন্তু এগুলোর বাদ দিয়েও কোনো ব্যাপারে যদি কোনো আইন বানাতে হয় তাহলে তো সেন্ট্রাল গভর্নমেন্ট বানাতে পারবে, রাজ্য সরকার বানাতে পারবে না। এবং সেই জন্যই গভর্নর জেনারেলের কথা বলা হয়েছে। এখানে যদি প্রেসিডেন্টের কথা বলা থাকতো তাহলে, আর যদি বলা হতো রাজ্যপাল করতে পারবে, তাহলে তাহলে স্টেট করতে বুঝতে হবে। Which of the following is the not important and permanent constituent in the Constitution of History of India adopted in the 1900? এই যে এটা, এই 4টের মধ্যে কোনটা নেই, 4টের মধ্যে কোনটা মানে 1935 অ্যাক্টের মধ্যে নেই? দেখুন, রিটেন কনস্টিটিউশনটাই তো নেই।
তার বা রিটেন কনস্টিটিউশন তো আমরা পরে পেয়েছি 1947 সালে স্বাধীনতার পরে, 1949 সালে 1945 সালে স্বাধীনতা অ্যাক্ট হওয়ার পরে 46 থেকে 49 পর্যন্ত তৈরি হয়েছে। 26শে জানুয়ারি 26শে নভেম্বর 49-এ অ্যাডপ্ট হয়েছে এবং মানে কার্যকরী হয়েছে 26শে জানুয়ারি 1950। 21 নম্বরটা কি, হু among the following was not the salient feature of Government of India Act? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মূল, স্যালিয়েন্ট মানে হচ্ছে মূল এবং মুখ্য, মূল এবং মুখ্যকে মানে হচ্ছে স্যালিয়েন্ট। স্যালিয়েন্ট এর মধ্যে কোনটা নয়? এই যে দেখুন, রেসিডিউয়ারি সাবজেক্ট ওয়ার অ্যালোটেড টু দা প্রভিন্সিয়াল লেজিসলেচার, না দেওয়া হয়নি তো। এখানেই দেখুন, এই যে এখানে এর সঙ্গে কিভাবে রিলেটেড দেখুন প্রত্যেকটা ব্যাপার। এই ইউপিএসসিও বোকা নয়, আর এখানে ইউপি লোয়ার ডিভিশনাল যে প্রিলিমিনারি হয় সে তারাও বোকা নয়। তাহলে একই জিনিসের উপরে কোশ্চেন করছে। অর্থাৎ আমাদের যারা আমাদের রাজ্যে যারা আছেন, কি বলে ওটাকে, পিএসসিতে আছেন, তারাও বোকা নন। আমি আগেই বললাম, আমি একটা রিক্রুটমেন্ট এজেন্সি সেক্রেটারি ছিলাম 3-4 বছর। আমার প্রত্যেকটা রিক্রুটমেন্ট এজেন্সির একটা বললাম না থাকে, কোশ্চেন ব্যাংক থাকে, বিভিন্ন পরীক্ষায় যা যা এসছে সেটা নিয়ে, এবং নতুন কোনো পরীক্ষায় বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র কালেক্ট করা হয়, এবং নতুন কিছু জিনিস যদি মানে ইউপিএসসি বিভিন্ন পিএসসি পরীক্ষায় বিভিন্ন জায়গায় নতুন যে কোনো জিনিস যদি ঢোকে 5% 10% নতুন একটা প্রশ্নপত্রে ঢোকে, সেগুলো ইনক্লুড করে দেওয়া হয়, ইনক্লুড করে দিয়ে করা হয়। অর্থাৎ যদি কেউ শুধুমাত্র আগে বিভিন্ন পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসছে সেটাই মনে রাখে, সেগুলোই ইম্পর্টেন্ট, এবং আনইম্পর্টেন্ট জিনিস ছাড়া আপনার আসবে না। তার কারণ মানুষ একজন এখানে আপনাকে পিএইচডি করার কথা নয়, এখানে আপনার শুধু জানার কথা বেসিক ধারণা, কনস্টিটিউশন, ইন্ডিয়ান পলিটির কনস্টিটিউশনের বেসিক ধারণা। এটাই তাই জেনারেল অ্যাডমিনিস্ট্রেটরের কে হবেন? যার সমস্ত জেনারেল ইস্যুতে বেসিক ধারণাগুলো পরিষ্কার আছে। সেই জন্য ইকোনমিক্স, আপনাকে ইকোনমিক্স ডক্টর করতে হবে না, সেই জন্য সেই বেসিকগুলো, অর্থাৎ ইম্পর্টেন্টগুলোই আমরা বেসিক বলি, সেই বেসিকটুকু জানলেই হবে। The proposal of forming of the Constitution of India by the elected Constituent Assembly was made by the, এইটা এই যে মানে কনস্টিটিউশন তৈরি হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারা আমাদের দেশের জন্য, সেটা কোথায় প্রপোজালটা দেওয়া হয়, এটা মানে সেটা কোথায় কিসে দেওয়া হয়, সেটা হচ্ছে ক্রিপস মিশন। ক্রিপস মিশনে ক্রিপস মিশনকে এই প্রপোজালটা দেওয়া হয়। The objective of the Ilbert Bill in the reference of colonial rule in India was, মানে কলোনিয়াল রুলের মানে লক্ষ্য কি ছিল ইন্ডিয়াতে? কলোনিয়াল রুলের লক্ষ্য ছিল টু ব্রিং ইন্ডিয়ান অ্যান্ড ইউরোপিয়ানস অ্যাট ইকুয়াল স্ট্যাটাস অ্যাজ পার দ্য প্যানেল জুরিসডিকশন, অ্যাজ পার দ্য প্যানেল জুরিসডিকশন অর কোর্ট ওয়াজ কনসার্ন। মানে এটা হচ্ছে এর মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, এই তিনটা আপনারা পড়ে নেবেন, এর মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এটা। 26-এরটা হচ্ছে as per the cabinet mission plan in the constituent assembly to decide allotted member seat in which province one's representative was in ratio to which population. As cabinet mission plan in the constituent assembly to decide allotted number seat in each province on representative was in the ratio to which population, মানে পপুলেশন অনুযায়ী কি রেশিওতে কত লক্ষ লোকের জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেটা 1946 এ হয়, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা 1946 এর জুলাই মাসের দিকে সম্ভবত ওটা হয়েছিল, মানে জুলাই মাসের দিকে মানে তৈরি হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। সেটা কত ওই অ্যাসেম্বলিতে যত লোক ছিলেন, যারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মেম্বার ছিলেন, যারা কনস্টিটিউশনটা বানানো এবং গভর্নমেন্ট ফর্ম করার পদ্ধতির জন্য ইলেক্টেড হয়েছিলেন, তারা কত লক্ষ লোকের জন্য একজন করে প্রতিনিধি পাঠাতে পারত রাজ্যগুলো, সেটা হচ্ছে আপনার 10 লাখ।
অর্থাৎ প্রতি 10 লাখ লোকের জন্য একজন করে রিপ্রেজেন্টেটিভ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে পাঠানোর প্রভিশন ছিল। হু অ্যামং দ্য ফলোইং পারসন ওয়াজ নট আ মেম্বার অফ ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশনের যে আমাদের এসেছিল স্বাধীনতা দেওয়ার ব্যাপারে যে ক্যাবিনেট মিশন এসেছিল সেটার মধ্যে কে মেম্বার ছিলেন না? উইলিয়াম উড ছিলেন মেম্বার, পিটেক লরেন্স তো মেম্বার ছিলেন, এবি আলেকজান্ডার মেম্বার ছিলেন। আচ্ছা, তাহলে সিম্পলি ক্রিপস ছিলেন না। ক্রিপস মিশন আগে এসেছিল, ক্রিপস এটাতে ছিলেন না। অ্যান্সার হচ্ছে ক্রিপস। ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ এস্টাবলিশড আন্ডার। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিসে মানে কোন আইনে তৈরি হয়েছিল? যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, এবং এটা আসলে 1945 এ তৈরি হয়, কিন্তু 1947 থাকলেও 47 এ স্বাধীনতা দেওয়া হবে, প্রসেসটা শুরু হয়ে যাবে 1945 থেকে, সেই ব্যাপারে কিন্তু তার প্রভিশনগুলো দেওয়া আছে সেখানে। ইন দ্য রিটেন গভর্নমেন্ট ফর্ম ইন 1946 দ্য ভাইস প্রেসিডেন্ট দ্য ইন্টারিম গভর্নমেন্ট, মানে তখন তো কোনো আমাদের প্রতিনিধি ছিল না, এমপি এমএলএ কিছু ছিল না, ইন্টারিম একটা গভর্নমেন্ট তো রাখতে হবে। 45 সালে তো সালের পর থেকে, যখন 45 সালে 47 সাল এই আইনটা তৈরি হয়েছে 1947 অ্যাক্ট, ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট কিন্তু 1945 সালে তৈরি হয়েছে। তাহলে 45 সালে যখন ইংরেজরা চলে যাবে বা আমাদেরই দেশের লোক সেটাকে ইয়ে করবে, সেটা করার জন্যে মানে ইন্টারিম যে গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হয়েছিল দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য এক্সিকিউটিভ কাউন্সিল ওয়াজ। ইন্টারিম গভর্নমেন্টের এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। ইন্টারিম গভর্নমেন্টের কে ভাইস প্রেসিডেন্ট ছিলেন সে খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট না হলেও শুধু একবার চোখে দেখলেই হবে, তার বেশি কিছু করার দরকার নেই। তাহলে গভর্নর জেনারেল কে ছিল? মাউন্টব্যাটেন। আর জওয়াহরলাল নেহরুকে এটা হচ্ছে না, এটা ধরো এটা ইম্পর্টেন্ট আছে ভাইস প্রেসিডেন্ট, তার কারণ মানে প্রেসিডেন্টের পরে তো ভাইস প্রেসিডেন্ট আসে, তো ওরা তো অলরেডি ছেড়ে দিয়েছে, হাল ছেড়ে দিয়েছে, তার ফলে চালানোর জন্য নেহরুই ছিলেন। অতএব এটা আমি একটু আগে যেটা ইম্পর্টেন্ট নয় বললাম সেটা আদৌ নয়, একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। রিটেন গভর্নমেন্টের যে ইন্টারিম গভর্নমেন্টের ভাইস প্রেসিডেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ ওই সময় 46 সালে কেউ আর মানে মানে ব্রিটিশ গভর্নমেন্ট আর ইন্ডিয়ার ব্যাপারে খুব একটা বেশি ইন্টারেস্টেড ছিল না। Who of the following was not the member of the interim national government formed in the August 1946? এই তিনজনের এদের মধ্যে কে ছিলেন না? এই যে রাজা গোপালাচারী ছিলেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন, রাধাকৃষ্ণন ছিলেন না, ডক্টর এস রাধাকৃষ্ণন ছিলেন না। রাধাকৃষ্ণ ছিলেন না, বাকিরা জগজীবন রাম তো ছিলেনই, শুধু রাধাকৃষ্ণের মধ্যে ছিলেন না। অ্যান্সার হবে রাধাকৃষ্ণ। It is who gave the idea of constituent assembly first for the formation of constitution of the India. Constituent assembly যে তৈরি হবে সে মানে কে প্রথম এই ধারণাটা দিয়েছিল? মানে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় আসে, সেটা খুব দরকার। এটা হচ্ছে স্বরাজ পার্টি। 1934 এ কংগ্রেস থেকে একটা পার্টি ভেঙে গিয়ে যারা কংগ্রেসের ওই মানে কংগ্রেস একটু মানে পার্টি মানে চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে একটা পার্টি গঠিত হয়েছিল, সেই স্বরাজ পার্টি। সেই স্বরাজ পার্টি সম্বন্ধে একটু ভালো করে জানবেন, বইয়ে লেখা আছে, জীবন মুখোপাধ্যায়ের বইয়েও লেখা আছে, সে পরিষ্কার। সেই স্বরাজ পার্টি হচ্ছে প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমাদের দরকার, আর আমাদের একটা দেশ আমাদের নিজেদের কনস্টিটিউশন দরকার, সেখানে বলা আছে। Which one among the following is incorrect statement about the Constituent Assembly? It worked with the help of large number of
committees of the most proportional among them being the drafting committee. Drafting committee এটা ঠিক আছে, minority communities like Christian, Anglo-Indians and Paris were adequately presented in the assembly. এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যথেষ্ট পরিমাণে অ্যাংলো ইন্ডিয়ান এবং সবার প্রতিনিধি ছিল। It was elected on the basis of universal adult franchisee. না, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে হয়নি, উত্তরটাও এটা। তার কারণ হচ্ছে তখনকার যে সমস্ত রাজ্য সরকার ছিল সেই রাজ্য সরকার এখন যেভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়, মানে সেই রাজ্য সরকার আমাদের রাজ্যসভার সদস্য যেভাবে নির্বাচিত হয় মানে ইয়ের দ্বারা মানে বিভিন্ন রাজ্যের মানে যারা এমএলএ তাদের দ্বারা সেইভাবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয়েছিল, সাধারণ লোকের ভোটে কিন্তু পায়নি। তার উত্তর হচ্ছে সি। দ্য মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হু ড্রাফটেড দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হু ড্রাফটেড দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়ার, এর মধ্যে কে মেম্বার ছিলেন, কারা মেম্বার ছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ড্রাফটিং করার মানে কারা মেম্বার ছিলেন? বললাম এই যে একটু আগে এখানে বললাম লেজিসলেটিভ কাউন্সিল ছিল যে সমস্ত ফেডারেল রাজ্যগুলোতে, সেখান থেকেই লোক পাঠানো হয়েছিল। আর কিছু নমিনেটেড ছিল হচ্ছে এই ইয়ার কমিটির থেকে, মানে কি বলে হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান, ফ্রেঞ্চ এদের থেকে কিছু নমিনেটেড মেম্বার। আর প্রিন্সিপাল স্টেটদের বলা হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে লোক পাঠানোর জন্য। সেখানে যে সমস্ত প্রিন্সিপাল স্টেট ছিল বেশিরভাগ লোকই মানে বেশিরভাগ প্রিন্সিপাল স্টেটই কিন্তু অংশগ্রহণ করেনি, তাদের নিজেদের স্বার্থেই করে। With the reference of Indian history, the member of the Constituent Assembly from the for the province, which reference the history, the members of the Constituent Assembly from the province থেকে যে মেম্বারদের মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মেম্বারদের নেওয়া হবে সেটা মানে মানে কোথায় বলা আছে, সেটা হচ্ছে ইলেক্টেড বাই দ্য প্রভিন্সিয়াল লেজিসলেচার। সেম কোশ্চেন দেখছেন বিভিন্ন পরীক্ষায় সেম কোশ্চেন আসছে, অর্থাৎ এই যে মানে লেজিসলেটিভ মানে প্রভিন্সিয়াল মানে মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে কজন নিয়ে, তাহলে কজন নিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল, সেখানে কারা কারা মেম্বার হতে পেরেছিলেন একটু আর আমি কথায় এতক্ষণ ধরে তাই বললাম। এবং মানে কোন দিন সেটা টাচ করতে শুরু করে 1946 সালে সম্ভবত একটা ডেট, সেই ডেটটা পরে কোনো কোশ্চেনে পেয়ে যাবেন। এইটা অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার, বাদ বাকি ওইখানে আর যাবতীয় জিনিসগুলো যা আছে ইম্পর্টেন্ট ব্যাপার নয়। অতএব আপনাকে ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে, আমি বারবার যেটা বলে যাচ্ছি। হাউ ওয়ার দ্য মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেক্টেড, কিভাবে হয়েছিল? প্রভিন্সিয়াল বাই দ্য প্রভিন্সিয়াল ইকোনমি। একই কোশ্চেন দেখুন এখানেও এসছে, ইউপিএসসি মানে উত্তরপ্রদেশের পিসিএস, উত্তরপ্রদেশ আমাদের যেমন ডব্লিউবিসিএস, এটা হচ্ছে উত্তরপ্রদেশের পিসিএস 1993-তে একই, বাই প্রভিন্সিয়াল গভর্নমেন্ট। সেটা হচ্ছে ডি, आंसर হচ্ছে ডি। এবার 36 who was the first elected chairman of the constituent assembly? elected chairman কে ছিলেন রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি চেয়ারম্যান। অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সম্বন্ধে একটু ভালো করে নাম্বার কত, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কতগুলো মেম্বার ছিল, কিভাবে হয়েছিল এতক্ষণ আলোচনা হলোই, কারা কারা ছিল তারা আলোচনা হলোই। তাহলে প্রেসিডেন্ট কি ছিল, কে হয়েছিলেন, ইলেক্টেড প্রেসিডেন্ট কে হয়েছিলেন? এটা প্রথমে একজন পোটেম মানে আমাদের পোটেম যেমন স্পিকার হয়, স্পিকার না হওয়া পর্যন্ত, তেমনি একজন পোটেম ছিলেন মানে কি বলে ওটাকে প্রেসিডেন্ট ছিলেন। তারপরে পার্মানেন্টলি রাজেন্দ্র প্রসাদ ইলেক্টেড প্রেসিডেন্ট হন। হু চেয়ার দ্য ফার্স্ট মিটিং অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা আমি বললাম পোটেম স্পিকারের মতন, যতক্ষণ পর্যন্ত স্পিকার নিযুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত তো যিনি স্পিকার হিসেবে কাজ করেন তাকে পোটেম স্পিকার বলা হয়। পোটেম স্পিকার কে হয়, যে আমাদের ইয়েতে রাজ্য হোক কেন্দ্রে হোক সবচেয়ে এজেড যিনি মেম্বার হবেন তিনি পোটেম স্পিকার হবেন। অর্থাৎ এই ক্ষেত্রে কে প্রথম করেছিলেন,
এটা হচ্ছে সি, ডক্টর সচিদানন্দ সিনহা। সচিদানন্দ সিনহা এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সব থেকে মানে বয়স্ক লোক ছিলেন, সেই জন্য তিনি প্রথম ইয়ে হন, এবং এখানে ঠিক হয় কে হবে, রাজেন্দ্র প্রসাদ হবেন হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট। Who was the president of the Constituent Assembly of Independent India? Independent in India কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ইয়ে মানে 47 সালের পরেও মানে কে প্রথম মানে 47 সালের পরে মানে 15 আগস্টের পরে কে ছিলেন সেটা এটা এখানে সেটা জানতে চেয়েছে। সেটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ পুরো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির পুরো টাইমটাই তিনি কিন্তু ইয়ে ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির। Constituent Assembly of India was established on কত সালে, এই যে বললাম এই ডেটটাও আসবে, ডেটটা মনে রাখতে হবে, 46 সালের কোন একটা ডেটে হবে, সম্ভবত জুন মাসের দিকে হওয়ার কথা। আর 22 জানুয়ারি 1947, 22 জানুয়ারি 1947 হচ্ছে অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে ইয়ে হয়, প্রথম তৈরি হয় এবং রেজলিউশন হয়, মানে প্রথম মিটিং মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রথম অ্যাডপ্ট করা হয় হচ্ছে মানে ইয়েতে, এটা হচ্ছে 22 জানুয়ারি 1947। Who proposed the preamble before the drafting committee of the constitution? মানে এই যে মানে প্রিয়াম্বল মানে ড্রাফটিং কমিটির কাছে কে প্রেজেন্ট করেছিলেন? জওহরলাল নেহরু। একটা যখন কনস্টিটিউশন তৈরি হয়ে গেছে তখন জওহরলাল নেহরু বলেছিল যে এই একটা প্রিয়াম্বল একটা থাকা উচিত, অর্থাৎ এটা কি, এই বইটা আসলে কি, এখানে কি আছে, আমাদের কি তার ভিত্তি কি, সেই জন্য একটা প্রস্তাবনা থাকা দরকার। সেই প্রস্তাবনাটা কিন্তু সেই প্রস্তাবনা রেজলিউশন যেটা দিয়ে আমাদের যে ইয়ে বানানো হয়েছে, যে প্রস্তাবনা বানানো হয়েছে, সেটা কিন্তু নেহরুও কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার মানে ইয়ে ড্রাফটিং কমিটির মেম্বার ছিলেন। এই ড্রাফটিং কমিটির মেম্বার হিসাবে নেহরু প্রেসিডেন্ট ছিলেন, তো ড্রাফটিং কমিটির প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে আম্বেদকর। নেহরু আম্বেদকরের কাছে সেটা প্রেয়ারটা মানে সাবমিট করেছিলেন। Who of the following represented the objective resolution? হয়তো ওই অবজেক্টিভ রেজলিউশন বলতে ওই একই জিনিস, মানে এই যে আমরা প্রিয়াম্বল বললাম, এই যে প্রিয়াম্বল আর অবজেক্টিভ রেজলিউশন। প্রিয়াম্বল যে বানাতে হবে সেটার যে প্রপোজাল সেটাকেই বলে হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন। তার মানে এখানেও কিন্তু সেম জওহরলাল নেহরু হচ্ছে, দুটো জায়গায় একই প্রশ্ন, কিন্তু এরা বোকা না। 2006 এর পিসিএস মেন, উত্তরাখণ্ডের পিসিএস মেন, আর উত্তরপ্রদেশ প্রভিন্সিয়াল, মানে আমাদের দেশে আমাদের ডব্লিউবিসিএস এর মতন এই দুটো ডব্লিউবিসিএস পরীক্ষায় 2006 এর ডব্লিউবিসিএস উত্তরাখণ্ড, 2007 এর মানে সিভিল সার্ভিস মানে ইউপি, দু জায়গায় কিন্তু সেম কোশ্চেন এসেছে। এই যে জওহরলাল নেহরু মানে কেন আমি বলছি, এই যে প্রস্তাবনা প্রিয়াম্বল যে আসবে, প্রিয়াম্বল আসার যে পদ্ধতি দেখুন, সেটা হচ্ছে সেটা কি ছিল, অবজেক্টিভ রেজলিউশন বলা হয়েছিল, সেটাকে অবজেক্টিভ রেজলিউশন,
অর্থাৎ প্রিয়াম্বল যে একটা করতে হবে সেটা যে প্রেজেন্ট করা হয়েছিল সেটার নাম ছিল অবজেক্টিভ রেজলিউশন। তার মানে এই প্রিয়াম্বল সম্বন্ধে তাহলে আপনার একটা কয়েকটা ধারণা দরকার। তো প্রিয়াম্বল একটা ইম্পর্টেন্ট জিনিস, তেমনি এইভাবে ইম্পর্টেন্ট জিনিসগুলোই আপনাদের মনে রাখার দরকার। অন্যান্য জিনিস সব জিনিস মনে রাখতে হবে না। হাউ মেনি সেশনস অফ দ্য ইন্ডিয়ান How many sessions of the Indian Constituent Assembly conducted for the formation of Indian Constitution? 12টা সেশন বসেছিল, 12 বার। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 12 বার বসেছিল এই যে মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা ফর্ম করার জন্য। 40 নেক্সট হচ্ছে 44। How much time of the Constituent Assembly took frame the Constituent Union of India? তাহলে কবে তৈরি হয়েছিল এবং দুটোর মধ্যে ভাগ করলে যে নাম্বারটা আসে সেই নাম্বারটা থেকে নিজেরাও হিসাব করে নিয়ে নিতে পারেন। সেটা হচ্ছে 2 বছর 11 মাস 18 দিন। Who among the following was the chairman of Union Constitution Committee of the Constituent Assembly? তাহলে ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি অর্থাৎ ইউনিয়ন একটা কনস্টিটিউশন কমিটি ছিল, যেরকম ড্রাফটিং কমিটির চেয়ারম্যান আম্বেদকর ছিলেন, আর ইউনিয়ন কনস্টিটিউশন একটা কমিটি ছিল, অনেকগুলো কমিটি ছিল। কিন্তু সেই কমিটির মধ্যে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্যে মেম্বারদের নিয়ে অনেকগুলো কমিটি ছিল। একটা কমিটি একটা জিনিস দেখছিল, কেউ কমিউনিকেশন দেখছিল, দেখছিল। তাহলে এই ব্যাপারটা কে দেখছিল? ইউনিয়ন কনস্টিটিউয়েন্ট কমিটি অফ কনস্ট্রাকশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কমিটি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কমিটির যে চেয়ারম্যান কে ছিলেন সেটা হচ্ছে সি, অবশ্যই জওহরলাল নেহরু। Who was the chairman of the Provincial Constitution Committee of the Constituent Assembly? দেখুন সেম কোশ্চেন, এরা পাগল না। ইউপিএসসি মেন, আইএস প্রিলিমিনারি একই ব্যাপার, 5এও এসছে 8এও এসছে, সেম জিনিস সেম লোক। এখানে উত্তর কিন্তু জওহরলাল নেহরুই হবে। তাহলে আমি বোধহয় বোঝাতে পারলাম যে আনইম্পর্টেন্ট জিনিস কিছু আসে না, ইম্পর্টেন্ট জিনিস আছে। আনইম্পর্টেন্ট জিনিস যেগুলো আছে একদম বাদ দিয়ে দেবেন। ইম্পর্টেন্ট জিনিস বিভিন্ন পরীক্ষায় এসছে সেগুলো মনে রেখে পরীক্ষা দিতে চলে আসবেন। আরামসে 70% 75% নম্বর আপনার চলে আসবে। প্রিলিমিনারি পাস হয়ে গেল, মেনের জন্য 80% প্রিপারেশন হয়ে গেল। প্রিলিমিনারি পাস মানে মেনের জন্য 80% প্রিপারেশন কমপ্লিট, তারপরে মেন, তারপরেই চাকরি। এটাই হচ্ছে সোজা গল্প চাকরি। এবং তার জন্য কিন্তু 1 থেকে 1.5 বছর টানা প্রত্যেক দিন একটা দিনও নষ্ট করা যাবে না। 1.5 বছরের মধ্যে মাত্র 10 দিন 15 দিন আপনি ছুটি পেতে পারেন। প্রত্যেক দিন একটা টাইম নিয়ে এবং আপনাকে দিয়ে রিপিট করে পড়তে হবে। আপনি টানা পড়ে চলেছেন 50 পাতা, তারপরের দিন 50 থেকে 100 পাতা, ওইভাবে যদি পড়েন আপনি সারা জীবন পড়বেন। 80 সালেও 80 বছরও ডব্লিউবিসিএস পাবেন না, আইস পাবেন না। আজকে যেটা পড়ছেন কালকে সেটাকে আপনাকে পড়ে নিয়ে তবে নতুন কিছু পড়তে হবে। এইভাবে আস্তে আস্তে কচ্ছপের মতো না গেলে তবেই আপনি 1-1.5 বছরের মধ্যে ডব্লিউবিসিএস পাবেন। এবং যা সিলেবাস আছে সেটা এইভাবে আস্তে আস্তে ইম্পর্টেন্টটা যদি আপনি বুঝতে পারেন এটা ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু যা সিলেবাস আছে সেখানে এইভাবে কভার করা যায় 1.5 বছরের মধ্যে, 1 বছরের মধ্যে 1.5 বছরের মধ্যে কভার করা যায় আপনি যদি বাদ দিতে জানেন। আর আমি যেগুলো বলে দিচ্ছি, আপনি তো বলে দিচ্ছি পূর্ব স্ট্র্যাটেজি, আপনি এইভাবে 1.5 বছর করে দেখুন। 10টা দিন 15 দিন ছুটি নেবেন, বাদ বাকি দিন প্রত্যেক দিন পড়বেন এবং আগে পুরনো জিনিসটা পড়ে নেবেন, তারপরে নতুন জিনিসটা পড়বেন। কীভাবে পড়তে হবে? আমার একটা পরীক্ষা হচ্ছে নবান্নে যাওয়ার রাস্তা, সহজ রাস্তা বলে একটা আছে, গিয়ে ওখানে দেখে নেবেন কি পদ্ধতিতে রিপিটেশন করতে হয়, সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। Who was the chairman of the ড্রাফটিং কমিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান? এটা কাউকে বলে দিতে হয় না, ডক্টর ভীমরাও আম্বেদকর। 48 দেখুন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সম্বন্ধে যা কোশ্চেন পত্র যেভাবে আপনারা দেখছেন বুঝতেই পারছেন যে এই সম্বন্ধে আপনাকে অনেক কিছু জেনে রাখতে হবে। কোশ্চেন বিভিন্ন জায়গায় এসছে, জেনে রাখতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। Who of the chairman of the Assembly Constitution found fundamental right
ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড মাইনরিটিদের জন্যও একটা কমিটি ছিল। এটা যারা দেখবে ড্রাফটিং কমিটির মধ্যে, ড্রাফটিং কমিটির মধ্যেও অনেকগুলো কমিটি বানানো হয়েছিল, যে কেউ ড্রাফটিং কমিটি এইটুকুন দেখবে এইটুকুন হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। এটা ছিলেন হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। এটা ফান্ডামেন্টাল রাইটস এবং মাইনরিটিদের অধিকার নিয়ে তিনি দেখেছিলেন, তিনি হচ্ছেন সর্দার বল্লভভাই প্যাটেল। সরি, আমি ভুল বললাম, সরি। না, ভুল বললাম কোথায়, সর্দার বল্লভভাই প্যাটেল। The drafting committee of the Constituent Assembly, Dr. B.R. Bhimrao Ambedkar had how many other members? আর কতগুলো মেম্বার নিয়ে ড্রাফটিং কমিটি তৈরি হয়েছিল? সেটা হচ্ছে 7 জন। 7 জন নিয়ে তৈরি হয়েছিল, সরি 5 জন নিয়ে তৈরি হয়েছিল, 6 জন নিয়ে তৈরি হয়েছিল, 6 জন নিয়ে তৈরি হয়েছিল, 6 ড্রাফটিং কমিটি 6 জনকে নিয়ে তৈরি হয়েছিল। Who among the following was not the member of the drafting committee of the constitution? ড্রাফটিং কমিটির কে মানে মেম্বার ছিলেন না? তিনি হচ্ছেন A.K. আয়ার ছিলেন, M.K. মুন্সি ছিলেন, আর মোহাম্মদ মানে সালাউল্লাহ ছিলেন। তাহলে এখানে দেখুন মোহাম্মদ সালাউল্লাহ ছিলেন। এটা তাহলে 6 জনের মধ্যে 4 জনের নাম আপনি জেনে গেলেন। আম্বেদকর যদি চেয়ারম্যান হন, এই যে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হচ্ছে ডক্টর ভীমরাও আম্বেদকর। এই 47 কোশ্চেন এসছে, এতগুলো পরীক্ষায় এসছে। কেউ বোকা না কিন্তু, যারা পিএসসির চেয়ারম্যান বা পিএসসিতে যারা বসে আছে তারা ইউপিএসসিতে পিএসসি বসে, কেউ বোকা না। আমরা বোকা, সেই জন্য আমরা চাকরি পাই 5 সাল 10 বছর পরে। আর আমাদেরকে বোঝানো হয় প্রচুর পড়তে হবে, প্রচুর মাথায় ঢোকানো হয়, কিচ্ছু মনে থাকে না। আর কি করি আমরা? ডেলি 10 পাতা করে পড়তে, 20 পাতা করে পড়ি একটা জিনিসের। আর যে বইটা পড়ি সেই বইটা, মানে ইকোনমিক্স ধরেছি তো ইকোনমিক্স 4 দিন 5 দিন পড়ে যাচ্ছি, এটা নয়। আপনার জন্য প্রত্যেকটা সাবজেক্টের জন্য 8টা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে প্রত্যেক দিন একটা টাইম রাখতে হবে, এবং প্রত্যেক দিন আপনি 2 পাতা হোক, 1 পাতা হোক, 4 পাতা হোক পড়তে হবে। এবং অবশ্যই আগের দিন যেটা পড়েছেন সেটাকে পড়ে নিয়ে তারপরে নতুন করে আপনাকে পড়তে হবে। তার মানে দেখতে পারলেন যে এবার আমি বলি যে মানে জওহরলাল নেহরু যদি মেম্বার হতেন, তাহলে অবজেক্টিভ রেজলিউশনটা ওনাকে বাইরে থেকে এসে ওখানে রিকোয়েস্ট করে দিতে হতো না। অর্থাৎ উত্তর হচ্ছে ডি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা অনেকগুলো জিনিস পেয়ে গেলাম। সেটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির 4 জনের নাম পেয়ে গেলাম, B.R. আম্বেদকর, মোহাম্মদ সাদাউল্লাহ, আর M.K. মুন্সি, আর ডক্টর ভীমরাও আম্বেদকর। তাহলে আর 2 জনের নাম, আপনার পড়তে পেয়ে যাবেন। তো 50টা কোশ্চেন হয়ে গেল। আজকে এই পর্যন্তই দেওয়া থাকলো। এরপরে মোটামুটি মানে এই যে পর্যন্ত আমরা এসেছি সেখানে 170 থেকে 80টা কোশ্চেন থাকবে, এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং, অ্যান্ড প্রত্যেকটা কোরিলেটেড। মানে আসলে 170টা আপনার মনে হবে, অ্যাকচুয়ালি 30টা কোশ্চেন। মানে সেই 30টা কোশ্চেনকেই বিভিন্নভাবে মানে উল্টে পাল্টে মানে জাস্ট জিজ্ঞাসা করা হয়েছে, এটাই। সবাই ভালো থাকবেন, গুড নাইট, নমস্কার, সবাই ভালো থাকবেন। আমি বলছি যে 1 থেকে 1.5 বছর টানা সঙ্গে থাকুন, সব স্ট্র্যাটেজি বলে দেবো। 1 বছরের মধ্যে চাকরি কীভাবে পাওয়া যায়। 22 বছর বয়সে আমি চাকরিতে ঢুকেছি। আমিও চাই আপনারা সবাই গ্রাজুয়েশনের শেষ বছরে ভালো করে নিয়ে নেন, মানে প্রত্যেক দিন 3-4 ঘন্টা রাখুন। আর তারপরের যে বছরটা থাকলো সেই বছরটা প্রত্যেক দিন 6-7-8 ঘন্টা পড়াশোনার জন্য রাখুন। এই 8 ঘন্টার জন্য যে সাবজেক্টটা একটু বেশি, সেই সাবজেক্টের জন্য একটু বেশি সময়, যেমন হিস্ট্রি আর ন্যাশনাল মুভমেন্টের সময় একটু বেশি সময় রাখবেন, 1.5 ঘন্টা।
যেরকম আবার ইকোনমিক্সের জন্য আধ ঘন্টা রাখবেন, তেমনি আবার সায়েন্সের জন্য 1 ঘন্টা মতন রাখবেন, ইংলিশের জন্য 1 ঘন্টা মতন রাখবেন। এইভাবে ভাগ করে করে প্রত্যেক দিন কিন্তু প্রত্যেকটা 8টা বিষয় পড়তে হবে আপনাকে প্রত্যেক দিন, এবং প্রত্যেক দিন পড়তে হবে। 1 সপ্তাহ কিভাবে পড়তে হবে, মানে 1 সপ্তাহ কিভাবে রিভিশন করতে হবে, একটা মাস ধরে কিভাবে পরপর যেতে হবে, তার পুরো মেমোরিতে আপনার পার্মানেন্টলি থাকার জন্য কি কি করতে হবে সেটাই হবে। এবার আমি আপনাদের বলি যে আজ থেকে 18 বছর আগে চাকরি পেয়েছি, যতটা আমি এর মধ্যে চর্চার মধ্যে আছি তা 18 বছর আগে চাকরি করা লোকরা পড়তো না। অতএব আপনাকে 1 বছরের মধ্যে চাকরি পেতে হলে কি করতে হবে সেটাই এবারটা করতে হবে। আর আপনি যদি চাকরি না পেতে চান আর 10 বছর পরে ভগবানের দয়ায় পেতে চান, তখন আপনার মাথায় অত কিছু ঢুকে থাকবে না, ঢোকান পদ্ধতিও নেই। আপনি যদি সিলেকশন পদ্ধতি জানেন না, আপনি যদি বোঝেন যে প্রচুর জিনিস পড়ে যেতে হবে, মানে সব বিষয় জানতে হবে, সেটা নয়, তবেই আপনি পাবেন। ঠিক আছে, অনেক বক বক করেছি আজকে এইগুলো, যে প্রথম ক্লাস বলে প্রথম মানে এমসিকিউর ক্লাসগুলো অনেক কথা বলতে হয়েছে, স্ট্র্যাটেজিক কিছু অনেক কথাবার্তা বলতে হয়েছে, সেই জন্যে আজকে 50টা পর্যন্ত করা হলো। এর পরের দিন আরও 50টা, তার মোটামুটি 200টা কোশ্চেন পড়ানো হবে। 200টা কোশ্চেন আসলে 40টা কোশ্চেন, সেই 40টা জিনিসই মানে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া। অর্থাৎ আপনার কিন্তু কনস্টিটিউশনের ব্যাকগ্রাউন্ড থেকে কনস্টিটিউশনের মানে একদম ফান্ডামেন্টাল রাইট পর্যন্ত শুধু 40টা লাইন মনে রাখার দরকার, কি 80টা লাইন। আর আপনাকে যেখানে যাবেন আপনারা, সেখানে আপনাদেরকে 150 লাইন পড়াবে ওইটুকুর জন্য। আমি বললাম তো 40টা বিষয় বড় জোর গুরুত্বপূর্ণ হতে পারে। 40টা বিষয়ের মধ্যে কোনোটা হাফ লাইনেই কমপ্লিট, কোনোটা 1 লাইনে কমপ্লিট, কোনোটা 2 লাইন হয়তো জানতে হবে। অর্থাৎ 60 থেকে 70 লাইন পড়লে পারে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড থেকে একদম ফান্ডামেন্টাল রাইটের শেষ পর্যন্ত আপনার কভার হয়ে যাচ্ছে। সেই জন্যে যারা আপনাকে 200 পাতা পড়াবে সেই দিকেও যাবেন না। আর রিভাইজ না করে, নতুন জিনিস রিভাইজ না করে, পুরো আগের দিনের জিনিস রিভাইজ না করে পরের দিন পড়বেন না। একই সাবজেক্ট প্রত্যেক দিন পড়ে যাবেন না দীর্ঘদিন। প্রত্যেক দিনের জন্য, প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা নির্দিষ্ট টাইম অ্যালাউ করবেন, সেই টাইম আপনি পড়তে হতে পারে। এবং আপনার পুরো যে, যদি আপনি ফাইনাল ইয়ারে না পড়ে থাকেন তাহলে 1.5 বছর আপনাকে পড়তে হচ্ছে, 1 থেকে 1.5 বছর। তাহলে প্রত্যেক এই 1.5 বছরের মধ্যে আপনার ছুটি কেবলমাত্র 15 দিন, বাদ বাকি দিন আপনাকে কিন্তু পড়াশোনা করতে হবে। ডেডিকেটলি পড়াশোনা করলেন চাকরি 5টা পাবেন, 100% গ্যারান্টি। গুড নাইট।